কোথায়? কোথায় আর যাবো গিন্নিমা, আজ ঝিলিক দিদিমণি আসছে, তাই পুকুরে জাল ফেলতে গিয়েছিলাম। তা কি বলবো গিন্নিমা, হারু জেলে পেল্লা একটা হেতা 10 কেজি রুই ধরেছে। আরে বাবা, শুধু ধরলেই তো হবে না, সেগুলো কেটে ধুয়ে রান্না তো আমাকেই করতে হবে নাকি? তা গিন্নিমা, ঝিলিক দিদিমণি কখন আসছেন গো? আরে আসার সময় তো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু এখনো যে কেন আসছে না তা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না নন্দিনী? সন্তান যদি বিদেশ থেকে বাড়ি ফিরে এসে বৃদ্ধা মাকে চিনতে না পারে, তাহলে যে সন্তান তার সত্তাকে হারিয়ে ফেলবে। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। সবাই যদি শহরে চলে যাবে, তাহলে দুরন্ত অবক্ষয় থেকে এ গ্রামকে রক্ষা করবে কারা? নন্দিনী! এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যাদের মনে এ প্রশ্নের ঝড় উঠেছে। ঠিক বলেছ নন্দিনী, আর তাই তো সেই ঝড়কে থামাতেই আমি ঝিলিককে গায়ে ফিরিয়ে আনছি। দুর্ভিক্ষের আচর ঝোড়ানো গায়ে, হে গায়ের লোক আজও সব কাজ করে, কৃষক বধুরা ঢেকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। হঠাৎ সেদিন জল আনবার পথে বাগদি বউটা থমকে তাকাই পাশে। ঘুমটা সরিয়ে দেখে নেই কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। সেই কোন ছোট্ট বেলায় কবিতা পড়েছিলাম, এখনো তোর মনে আছে পিটার? মনে আছে, সব মনে আছে। হে এখন বল, কেমন আছিস? ভালো। নন্দিনী, পিটার কতদিন পর আমাদের বাড়িতে এলো, তুমি ওকে চিনতে পারছো না? হ্যাঁ, বাবার বাবার মৃতদেহের পাশে বসে থাকা ওই খুনিটাকে আমি অনেক আগেই চিনতে পেরেছি, তাই নতুন করে চেনার আর কোনো আমার প্রয়োজন নেই। তা বলুন, জেল থেকে কবে ছাড়া পেলেন? হাজি, সোজা তোমাদের সঙ্গে দেখা করতে এখানে এলাম। বৌঠান, এখনো আমার উপর থেকে তোমার রাগ যায়নি দেখছি। রাগ রাগ অভিমান তো মানুষের উপর করা যায়, কিন্তু আপনি আমার কাছে একজন অমানুষ, তাই তাকে ঘৃণা করা ছাড়া আর কিছুই করা যায় না। নন্দিনী! পিটার, কেন এইভাবে এই সংসারটাকে জোড়া ভাঙতে চাইছেন? চলে যান, চলে যান বলছি এখান থেকে। যদু কাকা, তোমরা জানো না কাকে কি বলছো? এই কালো মুখ নিয়ে এই বাড়িতে আসতে আপনার লজ্জা করলো না? চাপা! চিৎকার করে শব্দকে চাপা দেওয়া যায়, কিন্তু শব্দকে থামানো যায় না। তাছাড়া কজনকে থামাবে তুমি? এসব তুমি কি বলছো নন্দিনী? পিটার আমার ছোট্ট বেলার বন্ধু। না 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 না, বন্ধু নয়, বন্ধু নয়, একটা চামচা, তাই সব সময় পায়ে পায়ে ঘোরে। কিন্তু একবার ভেবে দেখেছো কি? শোনো, বিড়াল কি বিনা মতলবে পায়ে পায়ে ঘোরে? আমি যাই, দেখি ঝিলিক দিদিমণির জন্যে জালে আর কি কি মাছ ধরা পড়লো। সেই বরং ভালো। না, আর তুমি পাপ করনি। পাপ করে পাপের প্রায়শ্চিত্ত করে ফিরে এসেছে তোমার বন্ধু। কারণ যে বলদ গাড়ি কিনতে পারে না, তার ঠাঁই হয় পিঞ্জরা পলে। নন্দিনী! বৌঠান ঠিক কথাই বলেছে রাজশেখর। আমারই ভুল, জেল থেকে সাজা খেটে ফেরার পর কোনো মানুষ যে আর মানুষ থাকে না, একটা অমানুষ হয়ে যায়। তা আমি জানতাম না। শুধু শুধু আমার আমার পলাশ কেমন আছে তাই শুধু একবার ওকে আমি দেখতে চাই। চার বাবা খুন করে কলঙ্কিত মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে ছেলে যে তার ভালো থাকবে না তা বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে বাবা। পিটার, পলাশ তুই? হ্যাঁ আমি তোমার একমাত্র হতভাগ্য চলে, কিন্তু কিন্তু তোমাকে বাবা বলতে ভাবতে আমার নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মে যায়। পলাশ, তুমি তোমার বাবাকে অপমান করছো। পৃথিবীতে আসতে গেলে প্রত্যেকটা মানুষেরই বাবা নামক একটা করে মাধ্যম লাগে কর্তা বাবু, কিন্তু কিন্তু শুধু জন্ম দিলেই তো বাবা হওয়া যায় না। দীর্ঘ 12টা বছর আমি বাবার
স্নেহ মায়া মমতা শাসন কিছুই পাইনি। আপনি আর গিন্নিমা না থাকলে আমি হয়তো সময়ের স্রোতে ভেসেই যেতাম। আরে এতগুলো বছর পর হঠাৎ পিতৃত্বের অধিকার নিয়ে সন্তানের প্রতি ভালোবাসা দেখানোটা আজ আমার কাছে ভীষণ অসহ্য লাগছে। কর্তাবাবু, ভীষণ অসহ্য লাগছে। আর বোধহয় আমি সহ্য করতে পারবো না রাজশেখর। অজ্ঞাত ঝরে সব ভাষাগুলো কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তুই তুই আমাকে আর আটকাস না। আমি যাই, আমি যাই। কেন তুই বলতে পারছিস না যে সেদিন? না না রাজশেখর, না, তুই কিচ্ছু বলতে পারবি না। না পিটার, আমাকে আজ বলতে দে। না না, তুই কোনো কথা বলিস না। আমাকে আর আজ কাস না পিটার, আজকে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে। ঝিলিক, দাদা, দাদা আমি এসে গেছি দাদা। বিদেশের সঙ্গে আড়ি করে দিয়ে স্বদেশের সঙ্গে ভাব করতে আমি ফিরে এলাম। এবার বলো তুমি কেমন আছো? ভালো আছি রে, ভীষণ ভালো আছি। তুই কেমন আছিস? এতদিন আমি ভালো ছিলাম না, এখন তোমাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে। বৌদি, আরে 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 রে, থাক 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 থাক, বাপ রে বাপ, একেবারে মেম সাহেব হয়ে গেছো। কত বড় হয়েছে তুমি। বড় হব না, সময়টা তো আর কম কাটেনি। কিন্তু কিন্তু যদু কাকা কোথায়? আর একে একে তো ঠিক আমি চিনতে পারলাম না। আরে কি করে চিনবে? তুমি বিদেশ চলে যাওয়ার পর না আমি এ বাড়িতে কাজে ঢুকেছি, তাই তুমি আমাকে চিনতে পারোনি। আসলে আমি চাপা, এবারে সমস্ত কাজকর্ম আমি করি। তাই ঠিক আছে, তোমাকে আমি না চিনলেও দাদা যতবার চিঠি লিখেছে ততবার আমি তোমার কথা পড়েছি। এই এই এই, একে দেখ, চিনতে পারছিস কি? ইনি কে বৌদি? সে কি রে, চিনতে পারছিস না? তোরা ছোটবেলায় একসঙ্গে কত খেলা করতিস। খেলা করতাম একসঙ্গে? কি বলছো তুমি দাদা? এই শুধু খেলা নয়, শুধু খেলা নয়, আরে ছেলেবেলায় তোর বায়না থামাতে গিয়ে ও আম গাছ থেকে পড়ে গিয়ে না একটা হাত ভেঙে গিয়েছিল, আর তাই দেখে তোর সেজে কি কান্না। কি বলছো তুমি বৌদি? ভালো করে দেখো তো আমায় চিনতে পারো কি না। পলাশ দা? যাক বাবা, তাহলে চিনতে পেরেছেন। আরে আরে রে, এই পলাশ, কি রে তুই ওই ঝিলিকে আপনি আজ্ঞে করে কথা বলছিস কেন? ছেলেবেলায় তুই না ওকে পেতনি বলে ডাকতিস। পেতনি? হ্যাঁ, আর তুই ওকে বলতিস মামদো ভূত। এই চাপা, আর তুই দাঁড়িয়ে থাকিস না মনা, যা ভেতরে যা। ঝিলিক অনেক দূর থেকে এসেছে, তাই একটুখানি ও স্নানের জন্য গরম জল বসা। ঠিক আছে, যাচ্ছি গো বৌদিমণি, যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি। কি? আজকের এই আনন্দের শুভ দিনে যদি কর্তা বাবু এই পিটার বাবুকে এখানে থাকতে বলেন, আপনি যেন আপত্তি করবেন না। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? চাপার স্পর্ধা কিন্তু খুব বেড়ে গেছে নন্দিনী। তুমি বোধহয় জানো না যে কেঁচো কিন্তু মাঝে মাঝে সাপের মতো চক্র ধরে। সেই বরং ভালো। আরে তুই ওখানে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, এদিকে আয়। দেখ তো বোন, একে চিনতে পারিস কি না? কই না তো, আমি তো চিনতে পারছি না। সে কি রে, তোর তো দেখছি ছোট্টবেলার কোনো কথাই মনে নেই। মনে না থাকারই কথা। দেখতে দেখতে অনেকগুলো বসন্ত পার করে ফেললো আমাদের ঝিলিক। ছোটবেলাতে কম তোকে কোলে করে এই গায়ে গায়ে ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, ছোট্টবেলাতে ওর বিয়ে হয়ে গিয়েছিল বলে তুই ওকে বুড়ো বলতিস, আর ওর বউকে বলতিস বুড়ি। ও তো পিটার, তোর পিটারকে মনে পড়ছে না? তোমার বন্ধু পিটারকে মনে পড়লো, কিন্তু আমার বাবার খুনি পিটারকে মনে পড়লেও আমি মনে করতে চাই না। ঠিক কথাই বলেছে গো, ঠিক কথাই বলেছে। তাই একজন খুনি আসামিকে না চেনাই ভালো। ও গড, আবার আবার সে একই ভুল। রাজশেখর, হায় মেলন, আমি চলি। ও হ্যাঁ, যাবার আগে বলে যাই, আমি হয়তো আর কোনোদিন একটু ভালোবাসার জন্য তোমাদের সামনে এসে দাঁড়াবো না। কিন্তু তোমরা যদি কোনোদিন কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে ডেকো। সেদিন যদি পাহাড় এসে পথ আগলায়, সমুদ্র এসে পথকে হারিয়ে দেয়,
তাহলেও আমি সমস্ত বাধা অতিক্রম করে তোমাদের সাহায্য করতে এই রক্ত মাখা হাত দুটো বাড়িয়ে দেব। গড ব্লেস অল অফ ইউ, গড ব্লেস। ওকে যেতে দিন কর্তা বাবু। না, তুমি জানো না পলাশ, কতখানি যন্ত্রণাকে বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে ওই পিটার। যদি পারতাম তোমাদের সব কিছু বলে দিতে। এলি ওই আজ ঝিলিক এসেছে, ওর আনন্দ নিয়ে ছিনিমিনি আমি খেলবো না। তাই আমি বলছি, তোমরা তোমাদের অবিশ্বাসী মন নিয়েই থেকো, আমি আমার বিশ্বাস নিয়েই থাকতে চাই। ভগবান, আমি জানি সত্যকে তুমি একদিন প্রকাশ করবেই, আর ততদিন আমাকে বাঁচতে হবে। আমি ততদিন বাঁচবো, ততদিন আমি বাঁচবই। দাদা, দাদা শোনো, যেও না, শোনো দাদা। বৌদি, দাদা দেখছি আগের মতোই আছে, একদম পাল্টায়নি। হ্যাঁ ঠিক বলেছো ঠাকুরজি, ঠিক বলেছো। হাজার চেষ্টা করেও তোমার দাদাকে আমি একদম পাল্টাতে পারিনি। তবে তুমি যখন এসে গেছো, তোমার দাদাকে পাল্টানোর দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমি যতদিন এখানে আছি দাদাকে ততদিন আমি ঠিক পাল্টে দেবো। এই, যতদিন আছি মানে তুমি কি আবার ওই বিদেশে চলে যাবে নাকি? যাবো না তো কি? হ্যাঁ, এতক্ষণ দাদা ছিল তাই কষ্ট পাবো বলে আমি কিছু বলতে পারিনি। কি আছে, কি আছে তোমাদের এই গায়ে? এক গলা ঘোমটা আর এক মস্ত লজ্জা। না আছে পার্টি, না আছে হোটেল, না আছে কোনো সোসাইটি। আছে। কি কি আছে এই গায়ে? ধানের ক্ষেত, নদীর জল, পদ্ম আর শালুকের দল, বালিগঞ্জের লেক, গড়ের মাঠ, গ্রান্ড কিংবা তাজ হোটেল, বট গাছের ছায়া, রাখালিয়া বাসি, পায়ে চলা মেঠো পথ, ইডেন গার্ডেন, নিকো পার্ক, সায়েন্স সিটি কিছুই নেই। রথের মেলা, মনসার ফাসান, মাটির কুলুঙ্গিতে লক্ষ্মীর ঝাঁপি, সিনেমা হল, ভিডিও হল, ঋত্বিক রোশন আর ওই শাহরুখ খানের গান। দিল মেরা হর বারি সুননে को बेकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতায়। ওই আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। सारी सारी रात जगाता है यही, सीने में भी रात जगाता है। धीरे धीरे प्यार सिखाता है यही, सिखाता है यही। तो यूं लगता है दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বুলায় রে। রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বুলায় রে। করে কার পানে হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আমার মন বুলায় রে। ছাড়া ওই রাঙা মাটি সত্যি তোমরা দেখছি দুজনেই একেবারে
সিরিয়াস হয়ে গেছো। সত্যি সত্যি আজকে গ্রামের কাছে, দুটো গ্রামের কাছে একটা শহর হেরে গেছে। মানে? মানে মানে আমি তোমাদের সাথে মজা করছিলাম গো, মজা করছিলাম। সত্যি? সত্যি সত্যি সত্যি। আরে বাবা, এই গ্রাম তো দূরের কথা, আমি তোমাদেরকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। এই যে পলাশদা, শুনলাম তোমাদের ওই উত্তরে পাহাড়ের উপরে নাকি একটা মন্দির হয়েছে, তুমি আমাকে দেখতে নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাবো। কি হলো, তুমি এমন তোতলাচ্ছ কেন? একটু আগেই তো গ্রামের বর্ণনা দেওয়ার সময় খুব স্মার্ট ছিলে। কি তোমাদের গ্রামটা আমাকে ঘুরিয়ে দেখাবে না? হ্যাঁ দেখাবো দেখাবো। এখন স্নান সেরে একটু বিশ্রাম নাও, বিকালে নিয়ে যাব। এখন আমি যাই, আমাকে একটু মাঠে যেতে হবে। আরে আরে আরে, এখনই তো তুই মাঠে থেকে এলি, আরে কিছু খেয়ে যা। না গিন্নিমা, আমি না গেলে কিষানরা খেতে যায় না। আগে ওদের আমি ছুটি দিয়ে আসি, তারপর খাবো। এখন চলি। আমি কিন্তু তৈরি হয়ে থাকবো। ঠিক আছে, আমি নিয়ে যাব। ঠিক আছে তুই যা। যাই বলতে নেই, বলো আসি। গিন্নিমা, ঝিলিক দিদিমণি কিন্তু খুব বড় হয়ে গেছে। হাসি হাসি পেতনি। এবার বলো ঠাকুরজি, কোনো পাত্র খুঁজবো নাকি ওই বিদেশে কোনো সাহেব দেখে রেখেছে? আরে দাঁড়াও দাঁড়াও, আগে নিজেকে ভালো করে চিনি, তারপর তো জীবন সঙ্গীকে চিনবো। তাই নাকি? কিন্তু ঠাকুরজি, আমি তোমাকে একটা কথা বলে যাই। তুমি তো জানো যে তোমার দাদা তোমার দিদি জামাই বাবুকে একদম সহ্য করতে পারে না। মাও রাগ করে চলে গেছে কাজলের বাড়িতে। তাই তুমি যখন এসেছো, এবার থেকে এই ভাঙনটাকে তুমি জোড়া লাগাও ঠাকুরজি, এই ভাঙনটাকে জোড়া লাগাও। এই চৌধুরী বংশের সাজানো বাগানটাকে তুমি যেন শুকিয়ে যেতে দিও না ঠাকুরজি, তুমি যেন শুকিয়ে যেতে দিও না, শুকিয়ে যেতে দিও না। বৌদি, বৌদি তুমি নিশ্চিন্তে থাকো। আমি আমি যখন এসে গেছি তখন দেখবে সব আমি আবার আগের মতন করে দেব। কেন তুমি শুনলে না, ওই যে পলাশদা বলে গেল আমি নাকি অনেক বড় হয়ে গেছি। সত্যি সত্যি পলাশদা, আমি যে অনেক বড় হয়ে গেছি তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। প্রথম দেখাতে আমি যেন কেমন হয়ে গেলাম। আচ্ছা, এরই নাম কি ভালোবাসা নাকি যৌবনের মোহ? না না না, সে যাই হোক না কেন, এখন শুধু পলাশদার জন্য আমার বলতে ইচ্ছা করছে, কহনা প্যার হ্যায়, কহনা প্যার হ্যায়। না 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 না, আমি তো আর শহরের নই। ওই পলাশদাই তো একটু আগে আমাকে গ্রামের মেয়ে করে দিয়ে গেল, তাই গ্রামের ভাষায় আমার বলতে ইচ্ছে করছে, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে না, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে না, তোমার দেওয়া ভালোবাসায়, তোমার দেওয়া ভালোবাসায় আমায় তুমি ভরিয়ে নাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। এটাই তো পিটার বাবুর বাড়ি, কিন্তু বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। গেল কোথায়? কোথায় আর যাব, গায়ে ফিরে এসে ছুটে গিয়েছিলাম রাজশেখরের বাড়ি। আপনি এই পিটার বাবু? হ্যাঁ, কিন্তু আমি তো সাজা শেষ করে বাড়ি এসেছি, পালিয়ে তো আসিনি। তাহলে আবার আমাকে ধরার জন্য পুলিশ কেন? আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আপনাকে ধরার জন্য আসিনি, আমি এসেছি আপনার সাথে আলাপ করতে। আলাপ করতে? এতদিন জানতাম জ্ঞানী ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারের সাথে লোকে আলাপ করতে আসে, এখন দেখছি একটা দাগি খুনের আসামির সাথেও আলাপ করতে আসে, তা আবার অভিজ্ঞান সরকারের মতো একজন জাদরেল পুলিশ অফিসার। আপনি আমাকে চেনেন? চিনি চিনি অফিসার, চিনি। আমার লাইভ ড্রামার প্রত্যেকটা চরিত্রকে আমি খুব ভালো করে চিনি। এই নাটকের কিছু দৃশ্যে আপনাকে আমার খুব প্রয়োজন হবে। কেন জানেন? কেন? আমার মাথার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, এক মুঠো শান্তির ছয় জয় আগুনটাকে চাপা দেওয়ার জন্য। পিটার বাবু, ছাই দিয়ে আগুন চাপা দেওয়া যায় না, আর তাছাড়া আগুনটা মাথায় নয়, জ্বলছে বুকে।
আগুনটাকে জ্বলতে দিন, একদিন দেখবেন ওই আগুনটায় চারিপাশের হতাশাকে পুড়িয়ে নিজেই ছাই হয়ে গেছে। তখন আর ছাই দিয়ে আগুন চাপা দিতে হবে না। কিন্তু এই কলঙ্ক বুকে নিয়ে কি করে ঘুরবো অফিসার? চাঁদ যেভাবে ঘুরে পিটার বাবু, কলঙ্ককে বুকে রাখার ক্ষমতা একমাত্র চাঁদেরই আছে। অফিসার, হ্যাঁ, আর আমি তাছাড়া জানি না খুনটা আপনি কেন করেছিলেন, তবে আমার মনে হচ্ছে এর পেছনে একটা ষড়যন্ত্র কাজ করছে। এবার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন পিটার বাবু, আইন আপনার সাথে আছে। আরে রাখুন বসাই আপনার আইন। এই ভারতবর্ষের বুকে প্রশাসনটাকে পুতুল নাচের পুতুলের মতো নাচাচ্ছে ও রাজনৈতিক নেতারা। হয়তো আপনার কথাই ঠিক, কিন্তু আমি ওদের মধ্যে নয়। বেশ, তাহলে আমার উপর নজর না রেখে রাখুন আমার ছেলে ওই পলাশের দিকে। পলাশ? কেন, পলাশের কি হয়েছে? না, এখনো কিছু হয়নি, তবে ও যেভাবে রাজশেখরকে আগলে আছে তাতে ওর উপর আঘাত হানাটা ও স্বাভাবিক নয় অফিসার। আমি আপনাকে কথা দিচ্ছি, পলাশের কিচ্ছু হবে না। বেশ, ধন্যবাদ। পলাশের জন্য আমার খুব ভয় হয়, ওকে যদি আমার মতো কেউ। আমি তো আপনাকে কথা দিলাম, পলাশের কথা ছেড়ে এবার নিজের কথা একটু ভাবুন পিটার বাবু। আমার কথার কি ভাববো অফিসার? আমি তো একটা জীবনের ভ্রাম্যমান চিঠি। ওই গড বাবু আমাকে জন্মের মতো খাবে পুরে প্রাণের স্টেম লাগিয়ে পাঠিয়ে দিয়েছে পোস্টমাস্টার ভাগ্যবাবুর কাছে। তা ভাগ্যবাবু এখন ঠিকই করতে পারছে না আমাকে কোথায় পাঠাবে, মৃত্যুর দরজায় নাকি বাঁচার ঠিকানায়। কিন্তু পিটার বাবু, আপনাকে খুঁজে বার করতে হবে তাকে যার ইতিহাস আপনার বুকে জমা রয়েছে। খাবার আহ্বান যত কিছু ছিল কাজ সঙ্গত করেছি আজ দীর্ঘদিন মান পরপারে উতরিতে পা দিয়েছি তরণীতে, তবু আহ্বান খাবার আহ্বান খাবার আহ্বান। তুমি যা বলছো তা সত্যি? 100% সত্যি স্যার, আমি নিজে চোখে দেখেছি। ওই পলাশ আর রাজশেখর বাবুর ছোট বোন ঝিলিক প্রায় গ্রামের এধার ধার ঘুরতে বেড়াচ্ছে। কিন্তু তা হলে তো চলবে না মিস্টার মুখার্জি, এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ যে আমাকেই হতে হবে। পলাশকে ঝিলিক নয়, বিয়ে করবে আমার ভাই গন্ডগোল। মুখে বলা যতটা সহজ, কাজে করা তোর সহজ হবে না স্যার। সোজা পথে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারবেন না, আর বাঁকা পথ ধরলে বড় বাবু আপনাকে ধরবে। এমনিতেই জঙ্গলে কাঠ পাচার করার কেসে অভিজ্ঞাত সরকার আপনাকে সন্দেহ করছে। করতে দাও, করতে দাও। ওই ভারতবর্ষের পুলিশরা শুধু সন্দেহই করে, শনাক্তকরণ করতে পারে না। আচ্ছা হ্যাঁ স্যার, অভিজ্ঞান বাবু খুব জাজেল পুলিশ অফিসার, প্রচন্ড সচ্চরিত্রের মানুষ। সৎ চরিত্র মানে টাইট ক্যারেক্টার। এই টাইট ক্যারেক্টারকে লুজ করতে আমার বেশি সময় লাগবে না মিস্টার মুখার্জি। তবে সত্যি কথা বলতে কি, তুমি এক্সেলেন্ট। যেভাবে সততার অভিনয় করে যাচ্ছ তাতে ওই সারা ওসির বাপের ক্ষমতা নেই যে ধরে ফেলবে। ফেলবে কি স্যার? ফেলবে কি? ধরে ফেলেছে। আজকে ঠিকই বলছি, জঙ্গলের বেআইনি ভাবে কাটার পাট পাচার করতে গিয়ে আমাদের লরির ড্রাইভার মঙ্গল সিং ধরা পড়ে গেছে সাহেব। এ তো দেখছি সালা মহা ঝামেলায় পড়া গেল। চিঠি কি বলছি স্যার, এখন মারের চোটে ওই মঙ্গল সিং যদি সব কথা বলে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে সাহেব।
আমি সামনে থাকলে আমাকে এস করে নিত, তাই আমি কোন রকমে ওই খেয়া পার হয়ে চলে এসেছি। এই তো দেখছি সালা মহা ঝামেলায় পড়া গেল। কোথায় আছে বাস, কেন ছাড়ে? পরের লাইনটা আমি জানি, বলবো দাদা? Shut up! ওই অবিজ্ঞান সরকারের পাখা গজিয়েছে, এবার আমি ওর সততার পাখা দুটো কেটে দেব। মিস্টার মুখার্জি, মঙ্গল সিংকে যেভাবে হোক লকআপ থেকে বের করে দিতে হবে। তাতে তোমার কি লাভ হবে দাদা? যথেষ্ট লাভ হবে, নইলে ওকে অ্যারেস্ট করে মারধর করলে ও তো শালা আমার নাম বলে দেবে। তখন 2 নম্বরে ব্যবসা করার জন্য আমাকেও জেলে পুরে দেবে। করুক না, আমি তো সেটাই চাই। কি? আমি এমএলএ হয়ে 2 নম্বরে ব্যবসা করে জেলে যাব, আর তুই সেটাই চাস? হ্যাঁ, নেতারাই তো 2 নম্বরই কাজ করে জেলে যায়। আরে বাবা, নেতারা জেলে যাবে না তো কি আর চোর ডাকাতেরা যাবে? গন্ডগোল কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি, যা সত্যি তা সবসময়ের জন্যই সত্যি। খাবারের জন্য খাদ্যমন্ত্রী, অর্থের জন্য অর্থমন্ত্রী, শিক্ষার জন্য শিক্ষামন্ত্রী, মানে সবের এই জন্য তো মন্ত্রী আছে তো। কিন্তু চোর ডাকাতের জন্য কোনো মন্ত্রী আছে কি? না, তা তো নেই। কেন নেই? আমার দাদার মতো এমএলএ তে ভর্তি আছে পুরো রাইটার্স বিল্ডিং। মানে 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 সবাই নয়, 2-1 জন ছাড়া। যেমন ধরুন, এ যদি একটা ব্রিজ তৈরির জন্য 1 কোটি টাকা বরাদ্দ হয়, তাহলে ওই 1 কোটি টাকার মধ্যে 1000 টাকার ইট কিনে শিলান্যাস হয় ঠিকই, কিন্তু নদী শুকিয়ে গেল ব্রিজ তৈরি হয় কি? গন্ডগোল, তুই যতই হয়ে ওদের কথা বলিস না কেন, একটা কথা মনে রাখবি, ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে। দাদা, তোমার ওই ধর্মের কলটাকে যদি আমি একবার দেখতে পেতাম না, তাহলে অবাধ্যের মতন ওই যখন তখন নড়াটা আমি একেবারে চিরতরে বন্ধ করে দিতাম। ভীমা, তুই এক কাজ কর। না 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 না, থাক, তুই এখন যা, আমি মুখার্জির সাথে কিছু কাজের কথা বলি। মুখার্জি। আচ্ছা সাহেব, আমি যাচ্ছি। মুখার্জি, এই মুহূর্তে তোমাকে আমার ভীষণ প্রয়োজন। এই নাও, এতে 20,000 আছে। হঠাৎ তো টাকা দিচ্ছেন? অঘটন তো হঠাৎই ঘটে মিস্টার মুখার্জি। মাছ ধরতে গেলে যেমন টোপের দরকার হয়, তোমার থানার বড় বাবুর জন্য আমি একটা টোপের ব্যবস্থা করছি। শুধু তোমাকে আমাকে একটু সাহায্য করতে হবে। সাহায্য? হ্যাঁ হ্যাঁ, শোনো, আজ আজ তুমি ইচ্ছাকৃত ভাবে নাইট ডিউটি নেবে। বড় বাবু যখন ঘুমাবে তখন কলঙ্কার অভিযোগ জমা হবে ওই অভিজ্ঞান সরকারের সততার মানি ব্যাগে। পরে যদি কোনো ঝামেলা হয়? তুমি নিশ্চিন্তে থাকো, আমি টাকা দিয়ে সব চাপা দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমি আসি। দেখবেন আমি যেন এসে না যায়। কেউ ফাঁসবে না, কেউ ফাঁসবে না, ফাঁসবে সালা শুধু ওই অভিজ্ঞান সরকার। না, এ কাজ তুমি কিছুতেই করতে পারবো না। দেখে চমকে উঠলে মনে হচ্ছে, সি 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 সি, আমি ভাবতে পারছি না তুমি এত নিচ। পাশের ঘর থেকে আমি সব শুনেছি, তাই বলছি এই নোংরা কাজ আমি তোমাকে কিছুতেই করতে দেব না। What do you mean by নোংরা কাজ? রাজনীতি করতে গেলে সব একটু আধটু করতে হয়, এর মধ্যে তুমি মাথা খামিও না। তুমি যেমন সংসার নিয়ে আছো তেমনি সংসার নিয়ে থেকো। আরেকটা কথা, আড়াল থেকে আমার গোপন কথা শুনে তুমি যে অন্যায় করেছো, কথাগুলো মনে রেখে তুমি সে অন্যায় আর করো না। অন্যায় বোধ যার থাকে, সে অন্যায় করার আগে 5 বার অন্তত ভাবে। ভুলে যাওয়াটা কিন্তু এত সহজ নয়। রক্ষক যদি ভক্ষক হয়, তক্ষকেরাও ভয় পায়। তাই
এই তোমার এই আসল চরিত্রটা আমার চোখের সামনে ফুটে ওঠার পর তোমাকে দেখে ভয় নয়, তোমাকে স্বামী হিসাবে ভাবতে আমার ঘেন্না হচ্ছে। কাজল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি বলে চটটা মারতে পারলাম না গো। আমার বংশ পরিচয় সম্বন্ধে তুমি কতটুকু জানো? আমার বাবা ছিল একজন স্কুল শিক্ষক। আমার কাকা যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, সে কোনো মেয়ে পাচার করতে গিয়ে বা ড্রাগ সাপ্লাই করতে গিয়ে গুলি খায়নি। খাদ্য আন্দোলনের সময় মিছিলের প্রথম সারিতে থেকে ইংরেজদের হাতে গুলি খেয়ে আমার কাকার পাটা চলে গিয়েছিল। আমার বাবা কাকার আদর্শে আমি মানুষ হলাম, বিয়ে পাশও করলাম। ইয়েস, আই এম দ্য এডুকেটেড পারসন। কিন্তু জানো কাজল, মা মারা যাবার পর আমাদের সংসারে তখন কোনো উপার্জন ছিল না। দুবেলা দুমুঠো আমরা খেতেও পেতাম না। দারিদ্রতা আমার কাকাকে কেড়ে নিল। কাকা মরে যাওয়ার পর আমার বাবাও মারা গেল। যখন আমার বাবার দেহ সৎকারের পয়সা আমার হাতে নেই, তখন আমি আমার বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে ওই যে দেখছো না উঁচু তলায় মানুষগুলো বসে আছে, ওদের কাছে গিয়ে আমি জোড়হাত করে বলেছিলাম, আপনাদের মাস্টার মশাই আমার বাবা দাহ করার পয়সা কটা টাকা দেবেন। কিন্তু জানো কাজল, তারা কি বলেছিল জানো? বলেছিল খুচরো নেই, পরে এসো। আমার বাবার দেহটা গলে পচে যাবে, আর আমি শালা ওদের কাছ থেকে খুচরো পয়সা নিয়ে আসবো। সেই দিন থেকে এই লাল মোহন কাকুলি চলে উঠেছিল নেতাদের গায়ে তেল মাখিয়ে ভোটে জিতে টাকা ছিনে নিতেছিল এই সমাজ থেকেই। তাই বলছি, যাও, তুমি মটকা গরম করো না, তুমি যাও। ইউ গেট আউট। সম্পর্কটাকে এত সহজে আউট করে দেওয়া যায় না। বলতে পারো তুমি, দিনের পর দিন তুমি যদি এইভাবে অন্যায় করতে থাকো, তাহলে যে আসছে সে কেমন করে মাথা উঁচু করে বাঁচবে? মানে যে আসছে মানে মানেটা খুবই সোজা, তুমি বাবা হতে চলেছো। কাজল, এই সুখবরটা তুমি আমাকে আগে বলবে তো। বলার সুযোগটা তুমি কখন দিলে আমাকে? তা অবশ্য ঠিক, কিন্তু আমি জানি কাজল, এর আগেও তুমি দুবার মা হতে গিয়ে বাচ্চা নষ্ট করেছিলে। এবার ওই বাচ্চাটাকে আমি নষ্ট করে দেব। আমাকে মেরে ফেললো একটা খুনির সন্তানকে আমি এই পৃথিবীতে কিছুতেই আনতে পারবো না। আমি বেশ বুঝতে পারছি, ওই বিলাসের ভাগনা বিট্টু হয়েছে যতকাল, ওকে আমি ছাড়বো না। না, রাখো না। বিটুকে তুমি? বিট্টুকে আমি চিরদিনের মতো সরিয়ে দেব। বলে তুমি বাঘের শিকার ধরা দেখেছো কাজল? দেখোনি তাই না? তুমি যদি আমার কথা না শোনো, তাহলে ওই বিট্টুকে আমি ছাগল বানিয়ে কুচি কুচি করে কাটবো। যাও, তুমি তোমার ঘরে যাও কাজল। আর একটা কথা জেনে যাও, আজ থেকে আমার অর্ডার ছাড়া তোমাকে কেউ ঘরের বাইরে বেরোতে দেবে না। তার মানে তুমি আমাকে ঘরের ভিতরে আটকে রাখতে চাও? Yes, তাই তাইলে তুমি আমারই সিংহলাতে আমারই দাঁত ভাঙবে। বেশ, তাহলে আমার একটা কথা তুমি শুনে রাখো, আমাকে ঘরে আটকে রাখলেও তোমার এই পিস দাঁত কিন্তু ভাঙবেই ভাঙবে। আরো একটা কথা শুনে রাখো, অত্যাচারী কংস কৃষ্ণকে মারবার জন্য দেবকীকে ঘরে আটকে রেখো, কংস কিন্তু বাঁচতে পারেনি। তাই তুমি যদি মনে করে থাকো যে আমাকে ঘরে আটকে রাখবে, কিন্তু তা তুমি পারবে না। আমাকে ঘরে আটকে রেখে আমার মনুষ্যত্বকে তুমি কিছুতেই মেরে ফেলতে পারবে না, কারণ বাঘ উপোস করে মরবে, সে ঘাস খেয়ে বাঁচবে। অনেকগুলো টেনশন ছাড়া একসাথে আমার মাথা বাঁধলো দেখছি। কি ব্যাপার স্যার, খুব টেনশনে আছেন মনে হচ্ছে বটে। হ্যাঁ বিলাস, আজ তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে। দরকারি কথা? হ্যাঁ। আচ্ছা বিলাস, তুমি জীবনে সব থেকে কাকে বেশি ভালোবাসো? বিট্টুকে স্যার। ও বিট্টু আমার জান বটে। ও বিট্টুকে নিয়ে আমার খুব স্বপ্ন। আমি জানতাম বিলাস তুমি এ কথাই বলবে। শোনো বিলাস, তুমি আমার কাছে কাজ করছো বহুদিন, টাকা পয়সা যখন যা চেয়েছো আমি তাই দিয়েছি, আরো দেব।
কিন্তু বিলাস, কিন্তু বিলাস, তোমার বুক থেকে আমি যদি সেই ভালোবাসার হৃৎপিণ্ডটাকে উপড়ে নিই, তাহলে কি তোমার শ্বাস প্রশ্বাস চলবে? চলবে না। একটা জড় পদার্থে পরিণত হবে তোমার দেহ, মন, আশা, আকাঙ্ক্ষা সব কিছু। আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছি বিলাস। এই পৃথিবীটা বড় স্বার্থের, তাই আমি আমার স্বার্থ ছাড়া এক পা হাঁটি না। আর আমার স্বার্থে যদি কেউ আঘাত আনতে চায়, তাহলে আমি এই স্বার্থের পৃথিবী থেকে তাকে সরিয়ে দিই। তুমি জানো না বিলাস, আমি কাজলকে কতটা ভালোবাসি। তুমি যেমন তোমার বিট্টুকে ভালোবাসো, আমিও তেমনি আমার কাজলকে ভালোবাসি। তুমি যেমন তোমার বিট্টুর ক্ষতি চাও না, আমিও তেমনি আমার কাজলের কোনো ক্ষতি চাই না। কিন্তু বিলাস, ওই বিট্টু যদি এই বাড়িতে আসে, তাহলে আমার কাজলের ভীষণ ক্ষতি হয়ে যাবে। তাই ও যেন এই বাড়িতে না আসে। বিট্টুর জন্য কাজল দিদিমণির ক্ষতি হবে, আমি চাই নাই স্যার। আপনি জানেন নাই স্যার, ও কাজল দিদি বিট্টুকে খুব ভালোবাসে। ওটাই তো আমার সব থেকে বেশি চিন্তা বিলাস। শোনো বিলাস, এই বিট্টুকে আমি আর যেন এই বাড়িতে না দেখি। স্যার, হ্যাঁ বিলাস, বিট্টু এই বাড়িতে এলে কাজল আমাকে পিতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করবে। তাই ও যেন এই বাড়িতে আর না আসে। না স্যার, না, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আমি আমার ওরা বাবাইয়ের কসম খাইয়ে বলছি, বিট্টু আর এই বাড়িতে আসবে নাই। বিট্টু এই বাড়িতে আসবে নাই। বিট্টুর জন্য কাজল দিদিমণির ক্ষতি আমি চাই নাই স্যার, আমি চাই না। বেশ, তুমি আমার কাছে কাজ করছো বহুদিন, তাই তোমার কথাকে আমি বিশ্বাস করছি। জানি না ওই ওপরওয়ালা বিট্টুর ভাইকে কি লিখে দিয়েছে। যদি তুমি আমার কথা না শোনো, তাহলে কিন্তু ওর ডেথ সার্টিফিকেটটা আমি লিখে দেব। কথাটা মনে থাকে জানো বিলাস। ও কাজ আপনি করবেন নাই স্যার, ও কাজ আপনি করবেন নাই। ওই বিট্টু আমার জান বটে, ওই বিট্টু আমার জান বটে। আর কোনো ক্ষতি আপনি করবেন নাই স্যার, আর কোনো ক্ষতি আপনি করবেন নাই। কাঁদছে কাঁদছে, হাও হাও করে কাঁদছে সম্পর্ক। কি বাংলায় এসে পড়লাম রে ভাইয়া। এখানে মানুষ মানুষের সম্পর্ককে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে স্বার্থ। যাই আজ গায়ের গরিব মানুষগুলোকে বলি, ও হে নিচু শ্রেণী গরিব কিষান মজুরের দল, তোমরা বড় লোকের অত্যাচারে কিংবা না খেতে পেয়ে আর কেঁদো না, বরং সেই চোখের জলকে বিক্রি করে টাকা কামাও, টাকা। কি বলছি কি নবাব কাকা, চোখের জল আবার বিক্রি করা যায় নাকি? কেন যাবে না? মরুভূমির মানুষরা এক ফোঁটা জলের জন্য মাথা খুঁড়ছে। খাবার আছে কিন্তু জল নেই, শুধু বালি। পশ্চিম বাংলার গ্রামগঞ্জের গরিব মানুষগুলো কাঁদুক, আর সেই চোখের জল ওই রংচং মিনারে রোয়াটারে বোতলে পুরে খাবার জন্য মরুভূমির মানুষের কাছে বিক্রি করো। এসব কি বলছো তুমি? চোখের জল আবার খাওয়ার জল হয় নাকি? দেশের নেতাগুলো লোকসভা কিংবা বিধানসভার চেয়ারে বসে নিজেকে যদি গান্ধীজি আর নেতাজি বলে ভাবতে পারে, তাহলে চোখের জলকেও খাবার জল ভাবা যেতে পারে। তুই একটা কথা মনে রাখবি চাপা, যে দেশে ঘোড়া নেই সেই দেশে গাধায় ফার্স্ট। নবাব কাকা, ছাড় আমার কথা, এখন বলতো চাপা, এই পাহাড়ের ওপরে মন্দিরের সামনে তুই কি করছিস? গন্ডগোলের সাথে দেখা করতে এসেছিস বুঝি? না না না, তার সঙ্গে দেখা করতে আমার বইয়ে গেছে। আমি কি জন্য এসেছি জানো? আমার পেছনে লাগার জন্য ওকে উত্তম মধ্যম ধোলাই দেখা। এই মরেছে, তা মারবে কে শুনি? তুই? না না না, আমি না, তাকে মারার জন্য আমি পালোয়ান গুন্ডাকে খবর দিয়েছি। পালোয়ান গুন্ডা? হ্যাঁ, বাপের জন্য তো এরম
কোন মস্তানের আমি নাম আরে শুনিনি বাপু। তুমি শুনবে কি করে, আমিও তো তাকে চিনি না। আমার এক বন্ধুকে দিয়ে তাকে খবর পাঠিয়েছি, শুনেছি খুব বড় মস্তান। হ্যাঁ, বিকালে এখানে আসবে তো, তাই আমি এখানে এসেছি। আমিও এসেছি। আমার কাছ থেকে আগে থেকে খবর ছিল তুমি আমাকে মারার জন্য শহর থেকে মস্তান আনছো, তাই আমি তোমাকে টাইট দিতে কালা গুন্ডাকে খবর পাঠিয়েছি। কালাগুন্ডা? কালাগুন্ডা? তিনি আমার কে? শহরের বিখ্যাত মস্তান, টাকা নিয়ে সব কাজ করে। আমার বন্ধুর পরিচিত একজনকে দিয়ে আমি খবর পাঠিয়েছি। আমি এর আগে কালা গুন্ডাকে কখনো দেখিনি, তবে ওর নাকি খুব নাম আছে। বেশ, তাহলে আমিও আজ দেখি কে যেতে, পালোয়ানজি নাকি কালাগুন্ডা। তা তোমাদের আমন্ত্রিত মহাপুরুষরা আসবে কখন? আমরা এসে গেছি। কি কে তোমরা? আমি পালন যে, আর আমি কালাগুন্ডা। আমাকে দেখে সবাই ভয় করে চলে। তোমরা গুন্ডা মস্তান? আজ্ঞা হ্যাঁ, আমরা গুন্ডা মস্তান। চাপা ম্যাডাম, ওই কাকে যেন মায়ের ভোগে পাঠাবো বলে আমাকে ডেকেছেন। আমাকে গুন্ডা বাবু আসতে বলেছে। এবার বলুন তো ম্যাডাম, ওই কাকে মায়ের ভোগে পাঠাতে হবে? চাপা, এই তোমার পালোয়ান। আর এই তোমার কালাগুন্ডা। আওয়াজ দেবে না, একদম ফাঁকা আওয়াজ দেবে না। তুমি যেমন পালোয়ানজি সিলেকশন করেছো, আমিও তেমনি কালা গুন্ডা কালেকশন করেছি। কানা বেগুনের ন্যাংড়া খদ্দের। হ্যাঁ, এবার যদি আমার সঙ্গে ফাজলামি করো না, তাহলে ধরো বেঁধে ওই পালোয়ানজির সাথেই তোমার বিয়ে দিয়ে দেবো, এই বলে রাখলো। হ্যাঁ, আমার সাথে আমি রাজি। ম্যাডাম, আপনার কোন বোন হারিয়ে গেছে? না, হারিয়ে যায়নি। আর আমার কোনো বোন নেই। না মানে ও এখনো ফাঁকা আছে তো, তাই আর কি। তবে জানেন দুঃখের কথা, আমার একবার বিয়ে হয়েছিল। তা বিয়েটা দুঃখের হলো কেমন করে? আর বলবেন না, আমার বউয়ের সাথে ওই যখনই বেড়াতে বেরিয়েছি তখনই গোলমাল হয়েছে। কেন কেন? মনে করুন আমার বউ আর আমি ওই বাসের সিটে বসে আছি, অমনি কন্ট্রাক্টর আমার বউকে বললো, ও দিদি, ও বাচ্চাটাকে কোলে নিয়ে বসুন। সে কি? আর বলবেন না মশাই, জানেন একবার কি হয়েছিল? কি হয়েছিল? আমার বউ আমার বাচ্চাকে দুধ খাওয়াবো বলে আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছিল না, সে আমার দম বন্ধ হয়ে যাওয়ার কথা। তা তোমার সেই বউ এখন কোথায়? ভেগেছে ভেগেছে। মানে? মানে ওই পাশের বাড়ির টেপার সঙ্গে পগল দাবা করে পালিয়েছে। তাই তো ভাবছি ওই আরেকটা বিয়ে করব। এই বিয়ে তো করবে, কিন্তু বউকে খাওয়াবে কি? গুন্ডামি, মোস্তানি, এছাড়া তোমরা আর করো কি? আমরা সানাই বাজাই। সানাই বাজাও? হ্যাঁ গো,
ওই যখন শো হতো না তখন মাস্টার আমাদের সানাই বাজাই শিখাতো। সুরুর সুর, ওই শেষে সুর, ওই সব আমাদের জানা। সানাইয়ের সুরের আবার শেষ আছে নাকি গো নবাব কাকা? আছে রে চাপা, আছে। সানাইয়ের সুরে যেমন দুঃখ আছে আবার তেমন সুখও আছে। বিয়ের রাতের শেষে মেয়ের বাড়িতে যখন শেষ রাতের সানাইটা বাজে তখন নেমে আসে কান্নার শব্দ। আবার ফুলসজ্জার দিন ছেলের বাড়িতে ওই সানাইয়ের সুরেই বয়ে নিয়ে আসে আনন্দের ঝর্ণা। ঠিক বলেছেন, তাই তো সানাই বাজিয়ে আমরা ওই নেচে উঠি। আচ্ছা, এখন তাহলে তোমাদের কি হবে? কি হবে? কিছুই হবে না। কি হবে? আমাদের বিয়ে হবে। না না না, ওটি হবে না। এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে পারবো না। আরে বাবা, জীবন তো একটাই। সেই জীবনে জীবন সঙ্গিনী হিসেবে যাকে গ্রহণ করব, তা তোমার মতন একটা পুরুষকে দেখে তো তা সেটা বিচার করা যাবে না। তার মানে একটা পুরুষকে নিয়ে তোর হবে না, তোর আরো পুরুষ চাই। জীবনে চাই না, তবে জীবন সঙ্গী হিসাবে তার সঙ্গে আলাপ করতে চাই। কমপক্ষে তোমার মতন, হ্যাঁ তোমার মতন 10 জনের সঙ্গে আলাপ পরিচয় করে যেটাকে শ্রেষ্ঠ মনে করব আমি তাকেই বিয়ে করব। আমার মাথাটা ঘুরছে নবাব কাকা। মহাভারতে দ্রৌপদীর স্বামী ছিল 5টা, চাপার চাই 10টা। এটা কি ভারত? চাপা কিন্তু ঠিক কথাই বলেছে গন্ডগোল। একটু চিন্তা করে দেখো, শাড়ির দোকানে মেয়েরা শাড়ি কিনতে গেলে কমসে কম 100টা শাড়ি ঘেটে একটা শাড়ি কিনে, আবার সেই শাড়িটা ছিঁড়ে গেলে ফেলেও দেয়। তা স্বামী তো আর ফেলে দেওয়ার বস্তু নয়, সারা জীবনের সঙ্গী করবে। তা 10-20টা স্বামী না ঘাঁটলে জীবনের সেরা স্বামীটি বাঁচবে কেমন করে? যাক, সেসব কথা, সন্ধে হয়ে আসছে, মন্দিরের ভিড়ও কমে গেছে, এখানে বেশি রাত পর্যন্ত থাকা ঠিক হবে না। আমি চলি, তোমরা তোমাদের প্রেম পর্ব সেরে চলে এসো। ঠিক আছে। আরেকটা কথা তোমাকে বলে যায় গন্ডগোল, শুনলাম লালমোহন নাকি বাবা হতে চলেছে। যে আসছে সেই সদ্যজাত শিশুটার মুখের দিকে তাকিয়ে ওই লালমোহনকে থামতে বলো। হুঁশিয়ার! তোমার দাদাটা যদি তোমার মতো হতো। কেউ তো কারো মতো হয় না চাপা। এই যেমন ধরো তুমি চাপা, তুমি কি কোনোদিন গাঁদা ফুল হতে পারবে? পারবে, পারবে, নিশ্চয় পারবে। আর একটু তো রাস্তা। আরে পলাশদা, তুমি তুমি এখানে? এই ঝিলিক দিদিমণিকে নিয়ে মন্দিরে বেড়াতে গিয়েছিলাম। তা দিদিমণির তো পাহাড়ে হাঁটার অভ্যাস নেই, তাই আর উঠতে পারবে না বলছে। তা তোমরা এখানে কি করছো? তুমিও যেমন একটা ইয়ং জোড়া ছেলে মেয়ে এই নির্জনে কি করছে তুমি কি কিছুই বুঝতে পারছো না পলাশদা? কই না তো, কিছুই তো করতে দেখলাম না। ওহ, তুমি একটা বধূ। তা চাপারানি কতদিন ধরে চলছে? ও, তুমিও বুঝতে পারছো না? বলে গন্ডগোলের সঙ্গে প্রেম কাহিনীটা কতদিন ধরে চলছে বলো? ওর সঙ্গে প্রেম করতে আমার বইয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আমরা তো এখানে প্রেম করতে আসিনি, আমরা এসেছিলাম। কি হলো, থামলে কেন? বলো বলো, তোমরা এই পাহাড়ের উপরে কি করতে এসেছিলে? বলবো বলবো বলবো, তার আগে তুমি বলো তো দিদিমণি, তোমরা এখানে কি করতে এসছো বলো? আমরা এসেছিলাম মন্দিরে পুজো দিতে। আমরাও এসেছি মন্দিরে পুজো দিতে। তা ঝিলিক দিদিমণি, কেমন লাগছে পুরনো দিনের গ্রামের ছবি? খুব খুব ভালো লাগছে। তার চেয়ে কি বেশি ভালো লাগছে জানো? এই গ্রামের মানুষগুলোকে। তা সব মানুষকে ভালো লাগছে,
না বিশেষ কোনো একজন মানুষকে ভালো লাগছে। পলাশদা না, পলাশদা কিন্তু খুব ভালো। আরে ভালো তা তো আমিও জানি, কিন্তু আমি ওকে হ্যাংলার মতো কিছুতেই বলতে পারবো না যে গন্ডগোল আমি তোমাকে ভালোবাসি। তা বেশ তো, তুই বলতে না পারলে আমিই বলে দিচ্ছি। তুমি তুমি বলে দেবে তার মানে? এর মানে খুব সোজা। আমি আপনার হয়ে পলাশদাকে গিয়ে বলবো, পলাশদা আমার ঝিলিক ম্যাডাম এর মধ্যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছে। কিন্তু তোমার কথা শোনার পরেও তোমার পলাশদা যদি আমাকে স্বীকার না করে? স্বীকার করবে না বললে তো চলবে না, স্বীকার ওকে করতেই হবে। এতদিন তো ওকে বলেছিলিস, এবার ও তোকে বলবে। কি কি বলবো? আপনার মনের সব আশা আকাঙ্ক্ষা ভালোবাসা, আপনি ভয় পাবেন না ম্যাডাম, আপনি সাহসের সাথে বলুন। আর ততক্ষণ আমি আর চাপা একটু ওদিকটায় ঘুরে আসি। চাপা, তোর সাথে আমার কিছু গোপন কথা আছে। গোপন কথা? হ্যাঁ, চলো আমরা আমাদের গোপন কথা বলি, আর ঝিলিক ম্যাডাম গোপন কথা বলুক। ঠিক আছে ঠিক আছে, তাই ভালো। আসছি গো ঝিলিক দিদিমণি, আসছি, টাটা। আসি পলাশদা। পলাশদা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, যে কথা অনেক দিন ধরে বলবো বলবো করে চেষ্টা করছি, কিন্তু শত চেষ্টা করেও আমি বলতে পারছি না। কারণ তুমি যদি কিছু মনে করো। মনে কেন করবো দিদিমণি, তুমি তো আমাকে মনে করার মতো কিছু বলনি। আচ্ছা পলাশদা, তুমি আমাকে দিদিমণি বলো কেন? আমাকে ঝিলিক বলে ডাকতে পারো না? না, পারি না, কারণ কর্মচারী কোনোদিন মালকিনের নাম ধরে ডাকতে পারে না। কর্মচারী? কে কর্মচারী? তুমি? অবশ্যই। এটা এটা তোমার ভুল ধারণা পলাশদা। কারণ কারণ দাদা বৌদি তোমাকে ছোটবেলা থেকে খুব খুব ভালোবাসে। তাছাড়া বৌদি তো তোমাকে নিজের ছেলের মতনই দেখে। আরে তাই তো বেঁচে আছি। কিন্তু আমার বাঁচার রাস্তাটা যে তুমি শেষ করে দিয়েছো পলাশদা। হে, তুমি কি বলছো ঝিলিক? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? দিদিমণি, তোমার কথাগুলো আমি সত্যি বুঝতে পারছি না। কেন কেন বুঝতে পারছো না? বোঝার মতো বয়স তোমার হয়েছে পলাশদা। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে খেলা করেছি, কিন্তু কিন্তু এতদিন পরে যখন গ্রামে এসেছি না, তখন প্রথম দেখাতেই আমি কেন জানি না, বিশ্বাস করো তোমার জন্যে আমার চোখের ঘুম সব তুমি কেড়ে নিয়েছো। ও বুঝেছি। তোমার সাথে আবার আমায় খেলতে হবে। তা রাতের বেলায় কি খেলা খেলবে দিদিমণি? লুকোচুরি নাকি ধরাধরি? না, মন চুরি। এসব তুমি কি বলছো ঝিলিক? ঠিকই বলছি। আমি তোমাকে নিয়ে এক নীলাভ জগতের স্বপ্ন দেখেছি পলাশদা। ঝিলিক, আমার এই অন্তরে খালি সিংহাসনে আমি যে তোমাকে বসিয়েছি পলাশদা। বিশ্বাস করো, কখন যেন কেন জানি না আমি কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। পলাশদা, আই লাভ ইউ। না, হে হয় না ঝিলিক, হে হয় না, হে অসম্ভব। কেন সম্ভব নয় পলাশদা? সম্ভব নয় কারণ আমি তোমাদের বাড়ির সামান্য একজন কর্মচারী। বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন আমি দেখি না। বামুন তো চাঁদ ধরতে আসেনি, চাঁদটাই তো বামুনের হাতে ধরা দিয়েছে ওই আকাশ থেকে নেমে এসে। হে তোমার ছেলে মানুষই মোহ। না, এ আমার মোহ নয়, এ আমার জীবনের অঙ্গীকার। কথা দাও তুমি আমাকে ভালোবাসবে পলাশদা। কথাটা দিতে পারলে আমি খুশি হতাম, কিন্তু তা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি কি তোমার উপযুক্ত নই? তুমি আমাকে ভুল বুঝছো ঝিলিক। না, ভুল তুমি আমাকে বোঝাচ্ছ। সত্যি করে বলো তো পলাশদা, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? না ঝিলিক, না, আমার জীবনের সাথে আমি কাউকে জোড়াতে চাই না। কিন্তু কেন? কারণ আমার জীবনটা একটা ছন্ন ছড়া। সামান্য একজন নিচুতলার কর্মচারী হয়ে তোমাকে ভালোবাসতে যাওয়াটা আমার কাছে অনেক কল্পনা ছাড়া কিছুই নয়। তুমি সামান্য হলেও আমার কাছে অসামান্য। তাই তোমাকে আমি বলছি,
তুমি তুমি আমাকে ভালোবেসে কাছে টেনে নাও, তা না হলে পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। কারণ কারণ হেরে যেতে আমি কখনো শিখিনি পলাশদা। না, হে তুমি করতে পারো না। তাহলে তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি তুমি আমাকে ভালোবাসবে। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয় পলাশদা, কোনো কিন্তু নয়। এই মন্দিরের সামনে এই আকাশকে সাক্ষী রেখে তুমি তুমি আমাকে আপন করে নাও পলাশদা। কারণ কারণ তুমি যে আমার মনের সিংহাসনে তোমার মন্দিরের দেবদাসী করে নাও আমাকে। কথা দাও, কথা দাও পলাশদা। দিলাম ঝিলিক দিলাম, আমি জানি না আমি ঠিক করলাম নাকি ভুল করলাম, তবে আজ তোমার ভালোবাসার গভীরতার কাছে হার মানতে বাধ্য হলাম। কিন্তু ঝিলিক, যদি জাতের আঘাত নেমে আসে আমাদের সামনে, যদি শ্রেণী গরিবের শ্রেণী বৈষম্যতা আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়, কেন কোনো বাধা আসবে না। আর যদিও আসে পলাশদা, ছেলেবেলায় যখন আমরা খেলার ঘর করতাম, পারবে না সেই খেলা ঘরকে সংসারে রূপান্তরিত করতে? যত ঝড় তুফান আসুক তা তুমি বাধা দিতে পারবে না? বলো পারবে না? পারবো, পারতে যে আমাকে হবে। যদি তোমার ভালোবাসা সীতা, অহল্যা কিংবা দ্রৌপদীর মতো সত্য হয়, যদি আমার সততা নিঃস্বার্থ ভালোবাসা সত্য হয়, তাহলে আমরা বাধাকে অতিক্রম করে পৌঁছে যেতে পারবো আমাদের ওই সুখের ঠিকানায়। বলি কানে কানে কিছু কথা গানে গানে, শোনো বলি গানে গানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, নদীর বাঁধে ফাটল ধরে দিয়েছে। হয়তো বাঁধ ভেঙে নদীর জল হু করে গ্রামের ধানের ক্ষেত্রে ঢড় পড়েছে। হয়তো মন সোনালি ধান ভেসে যাচ্ছে। চাষিদের মাথায় হাত, যন্ত্রণা ওদের বুকে, চারদিকে শুধু চোখের জলে হাহাকার। না না, যেমন করে হোক বাঁধকে আটকে নদীর জলকে আমাকে আটকাতেই হবে। পলাশদা, পলাশদা যাও না, পলাশদা তুমি একটু শান্ত হও, তুমি আইনটা হাতে তুলে নিও না পলাশদা। যাওয়ার সময় পিছু ডেকে আমার যাত্রাপথকে পিছল করে দিও না ঝিলিক। এই মাত্র যে শপথের সিঁদুর আমি তোমার স্মৃতিতে পরিয়েছি, সেই সিঁদুরের দিব্যি দিয়া বলছি যে অশুভ শক্তিকে আমার বাঁধে ফাটল ধরিয়ে চাষিদের এত বড় ক্ষতি করছে, তাকে আমি কিছুতেই ছাড়বো না। আমার বিদ্রোহী আগুনে আমি তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। শান্ত হও পলাশদা, তুমি শান্ত হও, তুমি আইনকে হাতে তুলে নিও না। আইন আমি মানি না কোনো আইন। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্নেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটে, আমি আলোকেশি ঝড়, অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, মৃত্যু।